আরে, এই জমিটা কার? রাস্তার পাশের জমি, দামও তো বেশ ভালোই হবে মনে হচ্ছে। ওহো, মহাজন সাহেব, আপনি এই জমি কার বুঝতে পারছেন না? এটা তো ওই রনির জমি। কোন রনি? ও, ওই যে কিছুদিন আগে যে রনি মারা গেল, তার জমি। এখন তো এই জমি তার মেয়ে আর তার বুড়িমা দেখাশোনা করে। ও আচ্ছা, তাই নাকি? না, ব্যাপারটা তো তাহলে দেখতে হয়। কি দেখতে হবে মহাজন সাহেব? ওরে বাবা, বুঝতে পারছি মহাজনের নজর পড়েছে ওই জমিতেই। সত্যি রাকিব, আমার সাথে থেকে তোর বুদ্ধিটা বেশ ভালোই হয়েছে। যেই জমিতে একবার আমার নজর পড়েছে সেটা তো আমি হাতিয়েই ছাড়ব। চল তাড়াতাড়ি। দাদি, তুমি অসুস্থ শরীরে গাছে পানি দিতে এসেছো? যাও যাও, ঘরে যাও। কি করব দিদি ভাই, সারাদিন শুয়ে থাকতে কার ভালো লাগে? তাছাড়া এই বয়সে তুইও তো কম কাজ করিস না। কি আর করব দাদি, সবই তো আমার কপাল। এত অল্প বয়সে বাবা মা দুজনেই চলে গেল। আপন বলতে এখন তুমিই তো আমার। হ্যাঁ দিদি ভাই, আমি যে তোকে একটু কাজকর্মে সাহায্য করব সেই কপালও তো আমার নেই। তাই তো সকালে উঠে আম গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম। হয়েছে, এবার চলো তো, ঘরে গিয়ে বিশ্রাম করবে। আমিও দেখি দুপুরের রান্নার জোগাড় করি। এই তো লিলি, তুই তো দেখছি বাড়িতেই আছিস। আরে কালু চাচা, তুমি এত সকালে আমাদের বাড়িতে? হ্যাঁ, মহাজন আমাদের দুজনকে পাঠিয়েছে। তোকে এখনই আমাদের সাথে যেতে হবে। সে কি কালু, মহাজন হঠাৎ আমার নাতনিকে ডাকলো কেন? ডাকবে না? তোমার ছেলে মরার আগে মহাজনের থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল। এখন সেটার তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? কতদিন আর তোমরা এভাবে টাকা না দিয়ে বসে বসে খাবে? এসব কি বলছো রাকিব চাচা? আমার বাবা তো কখনো কারো থেকে কোনো টাকাই ধার করেনি। কি বললে? যত বড় মুখ না তত বড় কথা। তাহলে কি বলতে চাচ্ছিস আমাদের মহাজন সাহেব মিথ্যা কথা বলছে? তুই জানিস তোরই এই কথার জন্য কত বড় ভয়ানক শাস্তি হতে পারে? এই রাকিব, তুই অত চেঁচাচ্ছিস কেন? আমার নাতনি তো ঠিক কথাই বলেছে, তোরা ওকে শাসাচ্ছিস কেন? শোনো চাচি, তুমি আমাদের মুরব্বী, তোমার সাথে তর্ক করা আমাদের সাজে না। তোমার যখন এতই প্রশ্ন, তাহলে তুমিও চলো না আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। চল লিলি, আমিও দেখি এই বজ্জাত মহাজন কি নতুন ফাঁদ পেতেছে। আরে চাচি, এই বয়সে আপনি আবার এখানে কষ্ট করে আসলেন কেন? যাও তো রাকিব, চাচির জন্য নাস্তার আয়োজন কর। না মহাজন, তোমাকে আমার জন্য ব্যস্ত হতে হবে না। তুমি বলো, আমার নাতনিকে কেন ডেকে পাঠিয়েছ? আসলে চাচি, আমিও বুঝি কিছুদিন আগে আপনার ছেলে মারা গেছে। আপনাদের কত কষ্ট। কি করব বলেন, আমারও তো অত টাকা নেই। তাই বলছিলাম, মারা যাওয়ার আগে রনি আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল। মিথ্যে বলো না মহাজন চাচা, আমার বাবা কখনো কারো থেকে ধার দেনা করেনি। দেখেছেন ওস্তাদ, এই বয়সে কেমন মুখে মুখে তর্ক করছে। এই মেয়ে, জানিস তুই কাকে কি বলছিস? আহা রাকিব, চুপ কর। ও ছোট মানুষ, ও রক্ত গরম, তাই না বুঝে কে না কি বলেছে। শোন লিলি, তোর বাবা যে আমার কাছ থেকে টাকা খরচ করেছিল তার কাগজপত্র কিন্তু সবই আমার কাছে আছে। শোনো মহাজন, আমাদের দুজনকে একা পেয়ে তুমি কিন্তু বোকা বানাতে পারবে না।
তাছাড়া আমার ছেলের তো কোনো টাকার অভাব ছিল না। আমার ছেলে শুধু শুধু তোমার থেকে টাকা কেন ধার নেবে? আসলে চাচি, মানুষকে বাইরে থেকে যেমন মনে হয় তার ভেতরে তো তা নাও থাকতে পারে। রনি কেন টাকা নিয়েছিল সে তো শুধু ওই বলতে পারত। কথা বাড়িয়ে লাভ নেই। ও যা টাকা নিয়েছিল তার সুদে আসলে দাঁড়িয়ে আজকে প্রায় 6 লাখ টাকা হয়েছে। কি 6 লাখ টাকা? হ্যাঁ লিলি, এখন ভালোই ভালোই তোরা টাকাটা ফিরিয়ে দিলে ভালো, না হলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। শোন লিলি, আমি তোদের একটা ভালো বুদ্ধি দিচ্ছি। রাস্তার পাশে তোদের যে জমিটা আছে ওটা তোরা মহাজনকে দিয়ে দে। ওটার আর কতই বা দাম হবে, তাহলে অল্পতেই সব মিটে যাবে। না না না, ওই জমিটা আমার বাবা খুব কষ্ট করে কিনেছিল। এই জমি আমি কাউকে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে টাকারই ব্যবস্থা কর। তবে আমি কিন্তু তোদের বেশি দিন সময় দিতে পারবো না। শোনো মহাজন চাচা, তুমি যেভাবে আমাদেরকে ঠকাচ্ছ সেটা দেখে আল্লাহ তোমাকে মাফ করবে না। চলেন দাদি, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ দিদি ভাই, চলো। সত্যি ওস্তাদ, আপনার এত বুদ্ধি! এই এত অল্প সময়ে ওই জমি দখলের, এর চেয়ে ভালো কোনো বুদ্ধি হতেই পারে না। একদম ঠিক বলেছিস রাকিব। আসলে মহাজন সাহেব কাজে কথায় সবকিছুতেই আমাদের ওস্তাদ। তার বুদ্ধির কোনো জবাব নেই। হয়েছে হয়েছে, তোদেরকে আর আমার সুনাম গাইতে হবে না। এবার তোরা তোদের কাজে যা। এবার তাহলে কি হবে দাদি? এতগুলো টাকা আমরা কোথায় পাবো? চিন্তা করিস না দিদি ভাই, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবেই। মনে রাখবি, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। কিন্তু তাই বলে হাতের ওপর হাত রেখে বসে থাকবো? তুই বস দিদি ভাই, আমি একটু ঘর থেকে আসি। না না, তোমার শরীরের যা অবস্থা, আমিও যাচ্ছি তোমার সাথে। চলো। কি হলো দাদি, হঠাৎ ঘরে আসলে কেন? দিদি ভাই, খাটের নিচ থেকে আমার পুরনো কাঠের বাক্সটা বের কর দেখি। কেন দাদি? প্রশ্ন না করে যা বলছি তাই কর। এই ধরো দাদি, এটাতে কি আছে দাদি? কি আছে সেটা খুললেই দেখতে পারবি। নে, এবার ওটা খোল। আরে, এত গয়না! হ্যাঁ দিদি ভাই, এগুলো সব আমার গয়না। অনেক পুরনো। এগুলো আমার বিয়ের গয়না। ভেবেছিলাম তোকে যখন বিয়ে দিব তখন এগুলো তোকেই দেব, কিন্তু আল্লাহ আজ আমাদের যে পরিস্থিতিতে ফেলেছে তাতে মনে হচ্ছে এগুলো এবার বিক্রি করতে হবে। না না দাদি, এগুলো তোমার শখের জিনিস, কিছুতেই এগুলো তোমাকে বিক্রি করতে দেব না। পাগল মেয়ে! আরে বাবা, আমার জীবনের আর আছে বা কয়দিন? এখন কি আর আমার এসব শখের দিন আছে? তাছাড়া এইগুলো এখন বিক্রি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জমিটা বাঁচাতে হলে এগুলো বিক্রি করতেই হবে। তুই আর দেরি করিস না দিদি ভাই, যা বলছি তাই কর। এগুলো বিক্রি করলে ভালোই টাকা আসবে। আজকাল সোনার যা দাম। আচ্ছা দাদি, তুমি যা বলবে তাই হবে। এবার একটু বিশ্রাম করো, আমিও যাই দুপুরের রান্নাটা সেরে ফেলি। সে কি লিলি, এতগুলো গয়না বেচে দিবি? হ্যাঁ চাচা, টাকাগুলো আমাদের খুব দরকার। টাকাগুলো মহাজন চাচাকে না দিলে সে আমাদের জমি দখল করে নেবে। আরে, ওই মহাজন খুবই বাজে একটা মানুষ। এই গ্রামে এই পর্যন্ত সে যে কত লোককে ঠকিয়েছে। এই নেমা, এখানে 8 লাখ টাকা আছে, সাবধানে নিয়ে যাস কিন্তু। আচ্ছা চাচা, তুমি একদম চিন্তা করো না। আরে বাস, এতগুলো টাকা!
ওগুলো পেলে আমাকে আর এই জীবনে চুরি করতে হবে না। না, আমাকে এই মেয়েটার পিছনে পিছনে যেতে হবে। এই তো, এখানে আমি আশেপাশে কাউকে দেখছি না। এবারই আমাকে কাজটা সারতে হবে। এ কি, তুমি আমার ব্যাগ ধরে টানছো কেন? ভালোই ভালোই ব্যাগটা ছেড়ে দে, তা না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, এই ব্যাগ আমি কিছুতেই ছাড়তে পারবো না। এতে যদি আমি মরেও যাই তবুও না। তবে রে, দেখাচ্ছি মজা। চোর চোর, কে কোথায় আছো? ধরো। এবার কি হবে? আমাদের যে সব শেষ হয়ে গেল, এতগুলো টাকা চুরি হয়ে গেল। এবার আমি দাদিকে মুখ দেখাবো কি করে? এ কি মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে মাটিতে বসে কাঁদছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। চোর আমার সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। এতগুলো টাকা সব চুরি হয়ে গেল। কেঁদো না, কেঁদো না। যা হওয়ার হয়েছে তা তো তুমি ফিরে পাবে না। তবে উপরওয়ালা চাইলে তুমি হয়তো এর চেয়েও বেশি পাবে। কিন্তু কি করে পাবো? ওই টাকাগুলোর কারণে আমরা যে আরো অনেক কিছু হারাবো। আমার কাছে তো এর চেয়ে বেশি কিছু নেই। এই টাকাটা তুমি রাখো। এই 10 টাকা দিয়ে আমি কি করব? এই টাকা আমার লাগবে না, এটা আপনি আপনার কাছে রাখুন। নাও না। আর হ্যাঁ, আমিও জানি এই টাকা তোমার কোনো কাজে আসবে না। তাই বলছি, এটা তুমি তোমার উঠোনের পাশে যে কোনো গাছের নিচে পুঁতে রাখবে। দেখবে এই টাকাই তোমার সকল দুঃখ দূর করবে। আচ্ছা, আপনি যখন ভালোবেসে আমাকে দিয়েছেন, এটা আমি রাখছি। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। তোমাকে বিপদ থেকে রক্ষায় আল্লাহ সাহায্য করুক। হে কি দিদি ভাই, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের সর্বনাশ হয়ে গেছে দাদি, সর্বনাশ হয়ে গেছে। না কেঁদে আমায় বল, কি হয়েছে? আমি গয়নাগুলো বিক্রি করে বাড়ি ফিরছিলাম, এমন সময় এক চোর এসে আমাদের সব টাকা চুরি করে নিয়ে গেছে দাদি। হায় হায়, কি বলছিস এসব? হ্যাঁ দাদি, সত্যি বলছি। এবার যে আমাদের সব শেষ হয়ে যাবে। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। যা হওয়ার হয়ে গেছে, এইসব ভেবে কাজ নেই। আমাদের কপালে যা আছে তাই হবে। এবার ঘরে চল। ওটা আবার কি দিদি ভাই? এটা এক বৃদ্ধ আমাকে দিয়েছে দাদি। আমি যখন টাকা হারিয়ে কাঁদছিলাম, তখন তিনি আমাকে টাকাটা দিয়ে বলেছেন আমি যেন উঠোনের কোনো গাছের নিচে টাকাটা পুঁতে রাখি, তাহলে নাকি আমার সব দুঃখ দূর হয়ে যাবে। তাই নাকি? উনি যখন বলেছে তখন গুরুজনের কথাটা মান দিদি ভাই। যা, এই টাকাটা বরং এই আম গাছের নিচে পুঁতে রেখে আয়। কিন্তু এটা পুঁতে কি হবে? ছি দিদি ভাই, এভাবে বলতে নেই। একজন মুরব্বী যখন ভালোবেসে তোকে এই কথা বলেছে, তার কথাটা শুনো চল। যা, মনে রাখিস, বিশ্বাসী মেলাই বস্তু তর্কে বহু দূর। আচ্ছা দাদি, আমি যাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের দুঃখ দূর করো। যা দিদি ভাই, কতক্ষণ আর মন খারাপ করে রাখবে? রান্নাঘর থেকে রাতের পান্তা ভাতগুলো নিয়ে আয়, দুজন মিলে খেয়ে নিব।
কিন্তু দাদি, আমার যে কিছুতেই খেতে ইচ্ছে করছে না। অতগুলো টাকা চুরি হয়ে গেল, এবার যে আমাদের কপালে কি আছে? আচ্ছা বেশ, তাহলে আমিও না খেয়ে থাকি। না না দাদি, তুমি না খেয়ে থাকলে যে অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। আরে, এত আম! কই, কালকেও তো গাছে এত আম ছিল না, আর আজ এতগুলো আম হয়ে গেছে। আশ্চর্য। যাই হোক, দাদি না খেয়ে বসে আছে, আমি বরং কয়েকটা আম ছিঁড়ে নিয়ে যাই। এ কি হচ্ছে? আমটা এইভাবে টাকা হয়ে গেল কি করে? লিলি লক্ষ্য করে যেখান থেকে সে আমটা ছিঁড়েছিল সেখানে আবার আম গাছে ধরে আছে। কি আশ্চর্য! এসব কি করে হচ্ছে? দাদি, তাড়াতাড়ি একবার এদিকে এসো। কিরে দিদি ভাই, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে? এই দেখো দাদি, কি আশ্চর্য ঘটনা ঘটেছে। আরে শান্ত হয়ে বল, কি হয়েছে? এমন করছিস কেন? এই দেখো, আম গাছে এক রাতে কত আম হয়েছে। শুধু তাই না, এই গাছের আম ছিঁড়লেই সেটা টাকা হয়ে যাচ্ছে। কি সব যা তা বলছিস দিদি ভাই? আমি সত্যি বলছি দাদি। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। আরে, আমি কি দেখছি? কি করে সম্ভব? এই গাছ কি তবে টাকার গাছ হয়ে গেল? তুমি ঠিক বলেছিলে দাদি, ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ না, তার ওই টাকা গাছতলায় পুঁতেই এমনটা হয়েছে। হ্যাঁ দিদি ভাই, মনে হচ্ছে আল্লাহ স্বয়ং আমাদের দুঃখ দূর করতে তাকে পাঠিয়েছিলেন। এবার আর আমাদের কোনো চিন্তা থাকবে না। নে দিদি ভাই, আরো কিছু আম গাছ থেকে ছিঁড়ে নে। এই যে 6 লাখ টাকা। এবার চলো দাদি, ওই পাজি মহাজনকে আজই টাকা দিয়ে আসবো। হ্যাঁ দিদি ভাই, তার আগে চল আমরা খেয়ে নিই। একদিনের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলে লিলি? ওসব জেনে তো তোমার কাজ নেই। মহাজন চাচা, তুমি টাকা বুঝে পেয়েছো তো? তা পেয়েছি, কিন্তু আমার খটকা লাগছে। শুনলাম তোর নাকি কাল অনেকগুলো টাকা চুরি হয়েছিল, তারপরও এতগুলো টাকা তুই কি করে জোগাড় করলি? মহাজন, এসব শুনে তোমার কি কাজ? তোমার টাকা তুমি বুঝে পেয়েছো, এবার আর আমাদের বিরক্ত করবেন না। চল দিদি ভাই। আশ্চর্য, এই বুড়ি আর তার অতটুকু নাতনি একদিনের মধ্যে এত টাকা কোথা থেকে জোগাড় করলো? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে না পারলেও বুঝতে হবে। তোরা এখনই খবর লাগা, কি করে ওরা এই টাকাগুলো পেল। আমাকে তো জানতেই হবে। এত সহজে ওই জমিটা আমি হাতছাড়া করতে পারবো না। আপনি একদম চিন্তা করবেন না মহাজন সাহেব, আমরা তো আছি। ঠিক তাই, চল চল কালু, আমরা এখনই কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কি মশারি বাবা! আরে চুপ কর চুপ কর, কেউ যদি শুনে ফেলে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। ভেতরে কি চলছে ভালো করে শুনতে হবে। অবশেষে ওই বজ্জাত মহাজনের হাত থেকে আমাদের জমি তো পাওয়া গেল।
হ্যাঁ দাদি, সবই তো ওই আম গাছের তেলেশ মাটি। আর যদি গাছের আমগুলো সব টাকা না হতো তাহলে তো জমিটা হাতছাড়াই হয়ে যেত। আচ্ছা, ও সব এখন বাদ দে। এখন চলো ওই গাছ থেকে আরো কিছু আম ছিঁড়ে আনবো। আমি ভাবছি এভাবে আর কদিন চলবে। এবার আর কিছু টাকা হলে ওই জমিটাতে ধানের চাষ করা যাবে। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি। চলো তাহলে। দেখেছিস কালু, এ আমি কি দেখছি? আমের গাছ না, না, টাকার গাছ। আরে রাকিব, এবার বুঝতে পারছি টাকাগুলো বুড়ি আর তার নাতনি কোথায় পেয়েছে। তাড়াতাড়ি চল, ওস্তাদকে বিষয়টা জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, জলদি চল। কি বলছিস এসব? আম কখনো টাকা হয় নাকি? হয়, হয়, সবই হয়। আমরা নিজের চোখে দেখেছি। আম ছিঁড়লেই সেগুলো সব টাকা হয়ে যাচ্ছে। আরে ওস্তাদ, আপনার বিশ্বাস না হলে আপনিও চলুন, নিজে চোখে দেখে আসবেন। না না, এখন যাওয়া যাবে না। গ্রামে আমার একটা মান সম্মান আছে। যেতে হবে রাতের অন্ধকারে। আর সত্যি যদি ওই আম গাছ টাকার গাছ হয়ে থাকে, তাহলে ওই গাছ আমার চাই চাই। চলেন ওস্তাদ, ভেতরে চলেন। ওই যে দেখেন, ওই সেই আশ্চর্য আম গাছ। ও, তাহলে এটাই সেই টাকার গাছ। না না, আমি নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করব না। আগে আমি একটা আম নিজ হাতে ছিঁড়ে দেখব। ওরে বাবারে, মৌমাছি! ওরে বাবারে, কামড়ে দিল! ওরে বাবারে! কি রে, তোরা তো বলেছিলি এটা টাকার গাছ, এখন তো দেখছি এটা মৌমাছির গাছ। ওরে বাবারে, সারা শরীর কামড়ে দিল! ওরে বাবা, সব দেখি মৌমাছিতে ভরে গেল। মরে গেলাম রে! কে কোথায় আছো? বাঁচাও! আরে মহাজন চাচা, তুমি? ছি ছি ছি, শেষে কিনা গরিবের ঘরে চুরি করতে এসেছো? ওরে বাবারে, বাঁচাও, বাঁচাও আমাদেরকে, বাঁচাও! ছি ছি, তোদের এত অধপতন! শেষে কিনা এত রাতে এখানে এসেছিস? আমাদের মাফ করে দিন চাচি। লোভে পড়ে আমরা এই আম গাছ নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু উল্টো আমরাই বিপদে পড়ে গেলাম। হে চাচি, আমাদের ক্ষমা করে দিন। মিথ্যুক মহাজন, এখনো সময় আছে। নিজের মিথ্যা, নিজের ভুল স্বীকার না করলেই মৌমাছির কামড়েই তোর মৃত্যু হবে। ওরে বাবারে, গাছ দেখে কথাও বলতে পারে। বলছি বলছি সব বলছি। আসলে চাচি, রনি আমার থেকে কোনো টাকা ধার করেনি। জমি হাতিয়ে নেওয়ার লোভে আমি মিথ্যাই বলেছিলাম। চাচি, এবার আমাদের ক্ষমা করো। দাদি, ওনারা যখন ক্ষমা চাইছে, ওনাদের তুমি ক্ষমা করে দাও। আচ্ছা বেশ, তোদেরকে আমি ক্ষমা করলাম। না না চাচি, এভাবে ক্ষমা চাইলেই হবে না। আমি যে অনেক বড় পাপ করেছি। আমি আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেব, তাহলে আমার মন শান্ত হবে। সত্যি চাচা? হ্যাঁ মা, আমি তোমাদের টাকা তোমাদের ফিরিয়ে দিব। সত্যিই আম গাছ, তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। একদম তাই, তোমার কারণেই আমাদের সকল দুঃখ দূর হলো। কিন্তু এখন আর আমাদের টাকার প্রয়োজন নেই। তুমি বরং অন্য কোনো অসহায়কে সাহায্য করো। লিলি, তুমি এই বয়সী অনেক সৎ। তোমাদের কথাই রইল। আমি তাহলে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো।